আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হোসেন তোমাদের সামনে আবারও হাজির হইছি। আমরা আজকে যে টপিকটা পড়বো খুবই কমন টপিক। আমাদের অনশট এমসিকিউ ক্লাসগুলোতে তোমাদেরকে আবারও স্বাগতম। আগের দিন আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম অর্থাৎ তোমার কর্মমুখী রসায়নের অনশট এমসিকিউ, পরিবেশ রসায়নের অনশট এমসিকিউ অলরেডি তোমাদের ডান। এখন এই অধ্যায় কেমিস্ট্রির যে প্রথম অধ্যায় ফার্স্ট পেপারের অর্থাৎ গুণগত রসায়নের ফার্স্ট অধ্যায় না সেকেন্ড অধ্যায়, ফার্স্ট অধ্যায় হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আমাদের এই অধ্যায়টা সিলেবাসে নাই। এখন তোমার গুণগত রসায়নটা খুবই ফান্ডামেন্টাল সাবজেক্ট। কেন? কারণ হচ্ছে তোমার এই অধ্যায়ের আহ অনেকগুলো টপিক আছে যেখান থেকে সৃজনশীল আসা খুবই কমন, এবং প্রত্যেক বছরে এখান থেকে সৃজনশীল আসে, এমসিকিউ আসে। তো আমরা এখানে 50টি মতন এমসিকিউ নিয়ে আলোচনা করব 2023 এবং 22 সালের। আমরা 21-20 এর পিছনের দিকে এগুলো একটু কম দেখব, কারণ প্রশ্ন সবসময় রিসেন্ট টাইমের যে কোয়ালিটি বা রিসেন্ট টাইপের যে প্যাটার্ন থাকে ওইখান থেকেই স্যাররা কোশ্চেন করতে পছন্দ করে। পুরোনো গুলো প্র্যাকটিস করলে তো ভালোই, কারণ আমি যে 50টা এমসিকিউ দেখাইছি এগুলো মূলত টাইপ ভিত্তিক। টাইপ ভিত্তিক বলতে গেলে একটা তোমাকে দেখাবো, বাকি যতগুলো এই টাইপের এমসিকিউ আছে তোমরা আশা করি পেরে যাবে। সো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের প্রথম কোশ্চেনটা বলেছে যে বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, বোর মডেল কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। একটা জিনিস মনে রাখো, বোর যে মডেলটা প্রস্তাব করছিল সেখানে কিন্তু একটা সীমাবদ্ধতা ছিল যে তোমার আয়নিক যে স্পেকট্রাম বা আয়নিক বর্ণালী যেটা, ওইটা শুধুমাত্র একটা দেখা যাইতো। কারণ আমি এখানে হাইড্রোজেন ব্যবহার করেছিল হচ্ছে বিজ্ঞানী বোর। মানে উনি হাইড্রোজেন পরমাণু ব্যবহার করে একটি মাত্র আয়ন বর্ণালীর যেই ব্যাখ্যা ওইটা দিছিলেন, কিন্তু বাস্তবে আয়নের বর্ণালী কিন্তু অনেকগুলো হয়ে থাকে। আহ এখন দেখো যে বোর মডেল অনুযায়ী বা বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। সেটা শর্ত হলো যে সেটা অবশ্যই হাইড্রোজেনের সমান হইতে হবে। তাহলে হাইড্রোজেনের সমান হইতে হলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা সমান হইতে হবে। এখন দেখো, প্রোটন বা ইলেকট্রন সংখ্যা সমান হইতে হবে। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা তো একই। এখন দেখো যে হিলিয়ামে কিন্তু দুইটা ইলেকট্রন আছে অলরেডি, বা দুইটা প্রোটন আছে, কিন্তু আমার হইতে হবে কিন্তু হাইড্রোজেন। এখন দেখো হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তার কারণে ইলেকট্রন সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা কিন্তু তাহলে আর হাইড্রোজেন পরমাণু থাকলো না। এখন দেখো তোমার এইচ প্লাস অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে ও একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, কিন্তু ওর একটা ইলেকট্রন ত্যাগ করলে তো ওর কাছে আর কিছু থাকতেছে না ইলেকট্রন হিসাবে। অবশ্যই শর্ত হিসাবে এখানে একটা ইলেকট্রন থাকতে হবে, একটা প্রোটন থাকতে হবে। এখন দেখো বেরিলিয়াম 3+ করলে অর্থাৎ কি বোঝা যায়, 3টা ইলেকট্রন কিন্তু সে ত্যাগ করে দিচ্ছে। আর বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 4। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4। 4 থেকে 3টা ইলেকট্রন যদি আমি বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই আমার একটা ইলেকট্রন থাকতেছে। আর এই একটা ইলেকট্রনই কিন্তু তোমার হাইড্রোজেন পরমাণুর সমান। হাইড্রোজেন পরমাণু কিন্তু একটা ইলেকট্রন একটা প্রোটন বিশিষ্ট। তাহলে বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কোন মৌল বা আয়নের বর্ণালী দেখা যেতে পারে, সেটা যদি অ্যান্সার হয় তাহলে B3+। এমন ভাবে শুধুমাত্র B3+ না, এর সঙ্গে আরো যে 3টা মনে রাখতে হবে সেই 3টা একটু দেখো, আমি লিখে দিই। যে তোমার লিথিয়াম 2+, আমার কিবোর্ডে একটু সমস্যা আছে, শুধু এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? 2+ বলতে কিন্তু উপরে 2+, হ্যাঁ। লিথিয়াম 2+, তারপরে হচ্ছে হিলিয়াম প্লাস। এই দুটোও কিন্তু তোমার বোর মডেলের যেই বোর মডেলের ক্ষেত্রে এই দুইটাই আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। কারণ এই দুইটার ক্ষেত্রে দেখো, এই দুইটা আগেরটা তো দেখালাম যে B3+টা কিভাবে হয়। লিথিয়ামের ক্ষেত্রে কি দেখো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তো 3, তাহলে ওইখান থেকে আর ইলেকট্রন সংখ্যাও 3, তাহলে ওইখান থেকে যদি দুইটা ইলেকট্রন চলে গেলে তাহলে ওইখানে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে? একটা থাকে। তোমার 3টা থেকে 2টা গেলে একটা থাকে, আর ওই একটা তো তোমার হাইড্রোজেন বা প্রোটনের যে ইলেকট্রনের যে সংখ্যা তার সঙ্গে মিলে যায়। তাহলে লিথিয়াম 2+, অর্থাৎ লিথিয়াম যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে আর হিলিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন সেটা হাইড্রোজেনের মতন আচরণ করবে। সেই জন্য বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এটা তো পারেই, পাশাপাশি এই দুটাও অবশ্যই দেখে রাখবা। এই দুইটা যদি থাকে এটা অ্যান্সার হবে। তাহলে বেরিয়াম 3+, লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস। ঠিক আছে, এই তিনটাই
হবে এর অ্যান্সার। এখানে যেহেতু একটা পয়েন্টে দিয়ে আছে সেজন্য আমরা শুধু একটাতে অ্যান্সার দিচ্ছি, যদি এইটা থাকতো বা এইটা থাকতো এটা হয়তো বা থাকতো না। তো যাই হোক, আমরা এখন 2 নম্বর কোশ্চেনে যাব। 2 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 2 নম্বর কোশ্চেনে কি বলছে যে পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রন কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কি? এখন আমরা তো সবাই জানি, অধ্যায় তো মোটামুটি সবাই করছি। আমাদের এইটুকু তো জানা উচিত যে কৌণিক ভরবেগের সূত্রটা কি। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr is equal to nh by 2 পাই। এখন বলেছে হচ্ছে যে তৃতীয় কক্ষপথের জন্য, তাহলে এন তো হচ্ছে তোমার কক্ষপথের সংখ্যা। এন যদি কক্ষপথের সংখ্যা হয়, তাহলে আমি যদি সূত্রে বসাই, যে সূত্রটা হলো এরকম যে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। ঠিক আছে, এন এইচ বাই 2 পাই। এম ভি আর তো এম ভি এর জায়গায় আসেই, এখানে পরিবর্তন হবে শুধু এন এর জায়গাটা। এন এর জায়গাটা কি হবে, যে তোমার যে কক্ষপথের সংখ্যা বসাইতে বলছে সেটা বসাবা। যেখানে আমার বলেছে তৃতীয় কক্ষপথের জন্য, তাহলে আমি যদি এখানে 3 বসাই তাহলে কি আসবে, যে 3h বাই 2 পাই। ঠিক আছে, 3h বাই 2 পাই। এখন দেখো 3h বাই 2 পাই কোথায় আছে, দেখো তো, এই যে গ নম্বরটা হবে অ্যান্সার। mvr is equal to 3/2 h বাই পাই, একই কথা। তাহলে আমাদের 2 নম্বর টপিকটাও গেল, 2 নম্বর এমসিকিউ গেল। তাহলে যদি কোনো কক্ষপথ নিয়ে প্রথম টপিকটা দেখালাম যে তোমার বোর মডেলের আয়নের বর্ণালী কিভাবে ব্যাখ্যা করতে পারবে কোনগুলোতে। 2 নম্বরটা দেখালাম যে এর কক্ষপথ সংক্রান্ত যতগুলো ভরবেগের মান নির্ণয় করা যায় এই সূত্র দিয়েই করতে হবে। এখন দেখো 3 নম্বর যেটা, এটা ময়মনসিংহ বোর্ডে 23-এ আসছে, তোমার দিনাজপুর বোর্ডে আসছে। পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক আছে। এটার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে দেখো তোমরা তো অলরেডি আউটবাউ নীতি জানো, তারপরে হচ্ছে আউটবাউ নীতি, তারপর হুন্ডের নীতি, ম্যাডিলিঙ্গার নীতি, এগুলো সবই জানো। এখন তোমাদের এই যে ইলেকট্রন বিন্যাসটা এটার জন্য জানা লাগবে। আর পাশাপাশি দেখো তোমাদের এটা বোঝার স্বার্থে আমি আর একবার ইলেকট্রন বিন্যাসটা এখানে দেখিয়েছি, যে তোমরা তো অলরেডি ইলেকট্রন বিন্যাস করতে পারো। এখন বছরের শেষ দিকে এটা তো অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি যদি ইলেকট্রন বিন্যাস না পারো তাহলে তো এই অধ্যায়টা করা তোমার বৃথা। নট অনলি এই অধ্যায়ের পরের অধ্যায় যেটা পর্যাবৃত্ত রসায়ন, এখানে তো এর গুরুত্ব মনে করো অপরিসীম। তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা ভালো করে না করতে পারো তাহলে কিন্তু কোনো কিছুতেই তুমি অ্যান্সার করতে পারবে না পর্যাবৃত্ত রসায়নে। কারণ এখানে ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই কিন্তু তোমার যেই রঙিন, তোমার কোনো বস্তু রঙিন হবে কিনা, তারপর হচ্ছে জটিল যৌগ গঠন করবে কিভাবে, লিগ্যান্ড গঠন করবে কিভাবে, সবকিছু নির্ভর করে হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসের উপরে। সো ইলেকট্রন বিন্যাস এখনো যারা ভালো করে পারো না অবশ্যই শিখে রাখবে। এখন দেখো ইলেকট্রন বিন্যাস আমি এখানে দেখাইছি, যে পটাশিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s1। এখানে দেখো শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা প্রবেশ করেছে সেটা 4s1। এখন এইটা 3p6 থেকে তোমার 3d তে প্রবেশ না করে 4s এ আগে কেন প্রবেশ করলো, এই প্রবেশ করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে তোমার আউটবাউ নীতি বা বিল্ড আপ নীতি। এটাকে আউটবাউ নীতি বলা হয় এই কারণে, কারণ এটা একটা জার্মানি ভাষা, এই জার্মানি ভাষার বাংলাটা তোমার ইংলিশটা হচ্ছে বিল্ড আপ নীতি। আমরা এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো। আপাতত যতটুকু দেখার আমি একটু দেখিয়ে দিই, যে শেষ কক্ষপথের তোমরা তো জানো যে কোন এন দিয়ে কোন কক্ষপথ প্রকাশ করে, এল দিয়ে কোন কক্ষপথ প্রবেশ করে। তাও একবার বলে দিই, এন দিয়ে হচ্ছে প্রধান কক্ষপথ, এল দিয়ে প্রকাশ করে তোমার অ্যাজমুথিয়াল কোয়ান্টাম সংখ্যা প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা একে উপশক্তি স্তর কেও রিপ্রেজেন্ট করে। পি তোমার কোনে গেল, এম এম যেটা এমটা দিয়ে তোমার হচ্ছে চৌম্বক, যে তড়িৎ চৌম্বকীয় যে বর্ণালীর ত্রিমাত্রিক দিক বিন্যাস ওইটা প্রকাশ করে, অর্থাৎ অরবিটাল গুলোকে প্রকাশ করে এম দিয়ে। আর এস দিয়ে প্রকাশ করে হচ্ছে তোমার ঘূর্ণনের দিক, ইলেকট্রনের ঘূর্ণনের দিক। এখন দেখো এর শেষ কক্ষপথে ইলেকট্রনটা তোমার যে কক্ষপথে প্রধান কক্ষপথে প্রবেশ করে, সেই প্রধান কক্ষপথের এন এর মান কিন্তু 4। তাহলে এন এর মান 4। আর এখানে অরবিটাল বা উপশক্তি স্তর হিসেবে কাজ করতেছে এস। তাহলে এস এর জন্য এল এর মান কি, এল এর মান 0 না? তাহলে এল এর মান 0, আর এল এর মান 0 হলে কি এম এর মানও অবশ্যই 0 হবে। আর এখানে এস এর মান পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, এটা ডিপেন্ড করে তোমার
এইটার ক্ষেত্রে পজিটিভ হবে, কারণ প্রথম যে দাগটা, প্রথম যে ইলেকট্রনটা ওটা অবশ্যই পজিটিভ হিসেবেই যায়, আর অপর যে ইলেকট্রনটা থাকে ওইটা নেগেটিভ হিসেবেই যায়। প্রথম যতগুলো দেবে সবগুলো পজিটিভ, পরে যেগুলো আসবে সবগুলো নেগেটিভ। তোমরা আশা করি এইগুলো যখন সিকিউ করছো, কিভাবে হচ্ছে সর্ববহিস্থ ইলেকট্রনের সেট নির্ণয় করা যায়, কোনটা দিয়ে কি প্রকাশ করে, এগুলো অবশ্যই জানো। আমি শুধু তোমাদের অনশর্ট এমসিকিউ এর জন্য এগুলো সহজে ব্যাখ্যা করে যাচ্ছি। তাহলে অ্যান্সার হবে 3 নম্বরটা। ঠিক আছে, আনসার কোনটা? অ্যান্সার হবে 3 নম্বর, সরি 3 নম্বর না, 4 নম্বর। আচ্ছা, এটা গেল। 4-এ আসো। 4 কি বলেছে? নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য? এতক্ষণ আমরা তো দেখলাম একটার ক্ষেত্রে, এখানে বলেছে যে কোয়ান্টাম সংখ্যার সেট গ্রহণযোগ্য কিনা। এখন আমাদের একটা জিনিস এখানে অবশ্যই জানার দরকার যে একটা কক্ষপথে কতগুলো উপশক্তি স্তর থাকতে পারে, কতটা ইলেকট্রন ধারণ করতে পারে। সেটার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানার দরকার যে একটি কক্ষপথ প্রধান কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি। কারণ কক্ষপথ তো মনে করো 1 2 3 4 5 6 হইতেই পারে। এখন এই কক্ষপথের সঙ্গে সম্পর্কিত আবার হচ্ছে উপকক্ষপথ, অর্থাৎ এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা প্রধান কক্ষপথ, এল দ্বারা হচ্ছে তোমার উপশক্তি স্তর। এখন উপশক্তি স্তর নির্ভর করে কিন্তু কক্ষপথের সংখ্যার উপরে। যতগুলো প্রধান কক্ষপথ থাকবে উপশক্তি স্তরও কিন্তু ততগুলো থাকবে। অর্থাৎ 4টা যদি প্রধান শক্তি স্তর থাকে, উপশক্তি স্তরও থাকবে 4টা। এখন এই উপশক্তি স্তরগুলোর যে মানগুলো হবে, সে মানগুলো কি হবে? 0 থেকে n-1 এই পর্যন্ত। অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে ওর l এর মান কি হবে? l এর মান হবে শুধুমাত্র 0, কারণ 1 যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আবার 0 আসছে, অর্থাৎ সেই ঘুরে ফিরে একই বিষয়। অর্থাৎ যদি s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0, p এর জন্য 1, d এর জন্য 2 আর f এর জন্য 3, এগুলো তোমরা সবাই জানো। আমি শুধু এখানে একটু দেখাই যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্য হইতে হলে প্রথমে আমরা এটাকে দেখি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইজ ইকুয়াল টু 1 দিয়েছে, l সমান সমান 0 দিছে, ঠিক আছে, m সমান সমান 0, এটাও ঠিক আছে। তাহলে প্রথমটাই আমার এখানে হিসাবে মিলে গেছে, কারণ যখন কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 হচ্ছে তখন l এর মান তো 0 হবেই, কারণ আমি এখানে দেখালাম n-1 করলে তো 0 আসেই, আর m সমান সমান 0। এখন m টা আবার নির্ভর করে, m টা হচ্ছে তোমার এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ওইটা নির্ভর করে হচ্ছে l এর উপর। l এর উপর নির্ভর করে কি হবে যে তোমার ওটা হচ্ছে -l থেকে +l পর্যন্ত, ঠিক আছে। -l থেকে +l পর্যন্ত হচ্ছে ওর যেই কোয়ান্টাম সংখ্যাটা, -l থেকে +l পর্যন্ত তোমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা প্রকাশ করে। এখন দেখো এখানে তো l এর মান 0ই, তা l এর মান যদি 0 হয় তাহলে m এর মানও তো এমনিই সে ঘুরে ফিরে 0ই আসে। তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র ক। বাকিগুলোর ক্ষেত্রে দেখো n সমান সমান যদি 2 হয়, n সমান সমান যদি 2 হয় আর l সমান সমান 1 হয়, তাহলে এখানে n সমান সমান 2 অর্থাৎ 2 আর l সমান সমান 1 মানে হচ্ছে p অরবিটাল 2p, আর m ইজ ইকুয়াল টু -2, এটা কিন্তু এখানে ভুল আছে। m হইতে হলে সেখান থেকে একটা মাইনাস যাবে, অর্থাৎ n এর মান আর m এর মান কখনো সমান হইতে পারে না। m এর মান অবশ্যই n এর থেকে কম হইতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। আর l এর মান m এর মান সমান হইতে পারে, l এর মান m এর মান সমান হইতে পারে, কিন্তু n এর মান m এর মান সমান হবে না। 5 নম্বর কোশ্চেনটায় আসো যে কোনটি শনাক্ত করে পটাশিয়াম টেট্রাহাইড্রেট মার্কিউরেট যৌগ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ ব্যবহৃত করা হয়। এই যে প্রথম যে উপাদানটা এখানে বলেছে যে তোমার পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট, এটাকে বলা হয় নেসলার দ্রবণ। এই নেসলার দ্রবণের সাহায্যে কি শনাক্ত করা হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তোমরা এটা যারা যে মৌল শনাক্তকরণ বা আয়ন শনাক্তকরণ যেগুলো পড়েছো ওইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি ক খ তে আসতে পারে দেওয়ার মতন কোয়েশ্চেন থাকে এখান থেকে, এই নেসলার দ্রবণ থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। তোমরা অবশ্যই এটা সিকিউ এর জন্য অবশ্যই দেখে যেও এই টপিকটা, বিশেষ করে এই নেসলার দ্রবণ থেকে কিভাবে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়। এখন দেখো সোডিয়াম শনাক্তকরণে কি ব্যবহার করা হয়। সোডিয়াম শনাক্তকরণ হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। এখন পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট কোনটা? পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট হচ্ছে এটা K2H2Sb2O7। এটার অ্যান্সার হবে তাহলে কোনটা? এটার অ্যান্সার হবে তোমার 2 নম্বর অ্যান্সার। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন গেল। এবার 7 নম্বর কোশ্চেন আসে যে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনটি? উপশক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা। এখন দেখো একটা
কক্ষপথ আমি একটু আগেই দেখে আসলাম, প্রধান কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করতেছি। আর যতগুলো প্রধান কক্ষপথ থাকবে উপশক্তি স্তরও থাকবে ততগুলা, উপশক্তি স্তর ততগুলা। এখন উপশক্তি স্তরে আবার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা চেয়েছে। উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো হচ্ছে 2 × 12+1। কিন্তু যদি বলতো যে উপশক্তি স্তরের সর্বোচ্চ তোমার অরবিটাল ধারণ ক্ষমতা যদি বলতো তখন কিন্তু হতো 2l+1। উপশক্তি স্তরে এটার ক্ষেত্রে আনসার আছে 2 × 12+1, কিন্তু যদি বলতো এইখানে যদি ইলেকট্রন ধারণ না বলে এখানে যদি বলতো অরবিটাল ধারণের ক্ষমতা, উপশক্তি স্তরে যে অরবিটাল গুলো আছে সে অরবিটাল ধারণ ক্ষমতা বললে অ্যান্সার হয়তো 2l+1। আর প্রত্যেকটা তোমার অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকার মতন ক্যাপাবিলিটি আছে। এই জন্য তোমার যেই মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা এম এর জন্য যে স্পেকট্রাম গুলো সৃষ্টি হয়, যেরকম এস এর ক্ষেত্রে একটা, পি এর জন্য 3টা, ডি এর জন্য 5টা, এই সংখ্যাগুলো তোমার এই সংখ্যাগুলো নির্ভর করে হচ্ছে তোমার উপশক্তি স্তরের উপরে, অর্থাৎ এল এর উপরে কিভাবে যে প্লাস এল থেকে, একটু আগে দেখালাম, প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত, ঠিক আছে, প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। তাহলে ডি অরবিটালের জন্য তোমার এল এর মান তো 2, তাহলে আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার যে 5টা মান আসবে সেই 5টা মান কি? অবশ্যই +2 থেকে -2 থেকে +2 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, -2, -1, 0, +2, +1, +2, এইভাবে হচ্ছে 5টা ম্যাগনেটিক সংখ্যা তৈরি হয়। এখন বলেছে যে উপশক্তি স্তরে সর্বোচ্চ তোমার এখানে বলেছে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনটি? ইলেকট্রন ধারণ ক্ষমতা হলে 2 × 12+1, কারণ তোমার প্রত্যেকটা যেই 2p1, 2p3, যেমন 2s2, 2p2, 2p6 এইভাবে যে যায়, যে তোমার sp_d, এখন প্রত্যেকটা কিন্তু 2টা করে ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। এখন 2টা ইলেকট্রন যদি ধারণ ক্ষমতা থাকে তাহলে এই যে অরবিটাল সংখ্যাটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে মোট ইলেকট্রনের সংখ্যাটা পাবো। তাহলে যে উপশক্তি স্তরটাই বলুক না কেন, যদি বলে পি অরবিটালের জন্য ক্ষমতা কোনটি, তোমার ইলেকট্রন কয়টা থাকতে পারে পি অরবিটালে, তাহলে পি এর জন্য এল এর মান কত? 1। তাহলে 2 × 2, এখানে 2 তো থাকতেছে, আর 2 × 2 + 1 3, 3 দুগুণী 6টা। তাহলে পি অরবিটালে সেই দেখো ঘুরে ফিরে কিন্তু সেই 6টা ইলেকট্রনই থাকতেছে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু সে 6ই ছিল। সো এই টপিকটা এখান থেকে আশা করি শেষ হচ্ছে, তোমরা এগুলো সব ভালো করেই জানো, আমার দেখানোর দরকার, আমি দেখিয়ে গেলাম। 8 নম্বর কোশ্চেনটা দেখো যে 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 3D অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যার মান, এখন 3D, এখন এর অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কোনটা? অবশ্যই এল এর মান। এল এর মান ডি এর জন্য কত? এল এর মান ডি এর জন্য 2, তাহলে অ্যান্সার হবে এখানে 2। হ্যাঁ, এইখান থেকে তুমি দেখো যে অরবিটাল সংক্রান্ত যে চার্টটা আছে বইয়ে, যে অরবিটাল সংক্রান্ত চার্ট, ওই চার্টটা অবশ্যই দেখবা, এখান থেকে সিকিউ আসে। কারণ অনেক সময় বলে দেয় যে তোমার একটা মৌল দিল, ওই মৌলের তোমার যেই শক্তি স্তর, উপশক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস, তারপরে হচ্ছে তোমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এগুলো ব্যাখ্যা করতে বলতে পারে। ওইগুলো একটু ভালো করে দেখো, ওইখান থেকে তোমরা সিকিউ ইনশাআল্লাহ কমন পাবা। এখন দেখো 8 নম্বরটা গেল, এই 8 নম্বরটার অ্যান্সার কিন্তু হচ্ছে 2, ডি এর জন্য অরবিটাল মান 2। জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? তোমাদের সবারই মুখস্থ, এটা হচ্ছে ইউভি রশ্মি, ঠিক আছে, ইউভি রশ্মি। তারপরে 10 নম্বরে বলেছে কোন বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এর জন্য আমরা কি জানি? এর জন্য একটা চার্ট আমরা দেখছিলাম না, যে কসমিক রে অর্থাৎ মহাজাগতিক রশ্মি, তারপরে হচ্ছে ইউভি, তারপরে এক্স রে, তারপরে হচ্ছে তোমার এক্স রে পরে হচ্ছে তোমার সরি, প্রথমে হচ্ছে তোমার কসমিক রে, তারপরে গামা, তারপর এক্স, তারপর ইউভি, তারপরে দৃশ্যমান, তারপরে হচ্ছে তোমার ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, আর লাস্টে গিয়ে রেডিও ওয়েভ। এখন যে নিচের দিকতে বললাম যে তোমার কসমিক রে বা মহাজাগতিক রশ্মি, এইটার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, এবং তরঙ্গ দৈর্ঘ্য যার সবচেয়ে কম তার শক্তি সবচেয়ে বেশি হয়। এটা আমরা কোথা থেকে জানছি? এটা হচ্ছে এই সূত্র থেকে আমরা জানছিলাম যে E is equal to hc by lambda, E is equal to hc by lambda, এই সূত্র থেকে আমরা জানছিলাম। এই অধ্যায়ের কিন্তু এই টাইপিক অনেকগুলো এমসিকিউ আসতে পারে, যদি ম্যাথমেটিক্যাল এমসিকিউ বেশি করে তাহলে হয়তো বা তোমার ইলেকট্রনের ভরবেগ যার সঙ্গে সঙ্গে তোমার ইলেকট্রনের তোমার
ইলেকট্রন কক্ষপথের আকার নিয়ে কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে ইলেকট্রনের কক্ষপথে কোনো বস্তুর কোনো ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলতে পারে। ওর জন্য একটা শর্টকাট ভিডিও আসবে, ওইটা আলাদাভাবে তোমরা দেখলে সহজে, গাণিতিক পার্ট গুলোর জন্য সবগুলোর জন্য আলাদা একটা ভিডিও আসবে, ওইটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আপাতত এটা দেখো যে E = EC/λ, এই সূত্র তো তোমরা সবাই জানো। এখন যে কোনো বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। এখন এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এখানে যদি বলতো শক্তির বিষয়টা, শক্তি যদি বেশি বলতো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার শক্তি সবচেয়ে বেশি, কিন্তু এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেই জন্য আমার শক্তির বিষয়টা এখানে আসতেছে না। আমি প্রশ্নটা ভালো করে খেয়াল করিনি, আমি প্রথমে দেখছিলাম যে এখানে শক্তির বিষয়টা চাইছে, কিন্তু এখানে শক্তির বিষয়টা যেহেতু নাই, এখানে বলেছে যে কোন বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে তোমার এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে ভিজিবল রে। ভিজিবল রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অ্যান্সার হবে এটার 10-এর ডি। আচ্ছা, গেল। 11 নম্বরটা দেখো যে ইলেকট্রন পূর্ণ হওয়ার জন্য অরবিটালের ক্রম কোনটি, এইটাই হচ্ছে সে আউফবাউ নীতি। আউফবাউ নীতিটা তোমরা সবাই জানো আশা করি, যে তোমার ইলেকট্রন বিন্যাসে মূলত ক্রমে ছোট থেকে বড় কক্ষপথগুলোতে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। এখন এটা নির্ণয় করা হয় কিভাবে, N+L সূত্র দিয়ে। এটাই হচ্ছে তোমার আউফবাউ নীতি। আর এর একটা এই সূত্রটা যখন তোমার মানে না, অর্থাৎ দেখা গেল দুইটা তোমার অরবিটাল আসলো, যে দুটা N+L করে দেখলাম যে মান দুইটা সমান আসছে, তখন আমি ইউজ করি হচ্ছে মেডিল্যান্ডের নীতি। এখন এটার ক্ষেত্রে দেখো যে 4s 3p 4p, এখন এখানে 4+s দ্বারা কি প্রকাশ করছে, এখানে 4s দ্বারা প্রকাশ করা হচ্ছে 4+0 অর্থাৎ 4, আর 3 এর সঙ্গে p যোগ করলে 1, 4, ঠিক আছে। তারপরে 4p, 4 এর সঙ্গে p যোগ 1 যোগ করলে 5, আর এখানে হচ্ছে 5s, এখানেও এটা 5 5 4 4, এটা কিন্তু সঠিক না, এই ক্রমটা কিন্তু বিপরীত ক্রমে হয়ে গেছে। 2 নম্বরটা দেখি যে 4s এ যেটা 4+0 4, ঠিক আছে, প্রথমে এটা প্রবেশ করলো। 3d 3 প্লাস হচ্ছে 2 5, হ্যাঁ ঠিক আছে, এটাতে প্রবেশ করলো, এটা সে সংখ্যা যেহেতু এটা বেশি। এই চিহ্নটা বলতে তোমরা কিন্তু বড় ছোট বুঝতে পারো, কিন্তু এটা বোঝাচ্ছে যে দিকটা বোঝাচ্ছে, অ্যারো চিহ্নর মুখটা যেদিকে তীরের মতন সেই দিকে হচ্ছে আগচ্ছে, এটাই বোঝানো হয় সহজ ভাষায়। তাহলে 4s এ হচ্ছে 4, 3d তে 5, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, ঠিক আছে। এখানে দেখো এটাও 3 আর 2 5, এটাও 4 আর 1 5। এখন এই দুইটার মধ্যে আমি কোনটা আগে রাখবো সেটা নির্ভর করা হচ্ছে মেডিল্যান্ডের নীতির উপরে। মেডিল্যান্ডের নীতি হচ্ছে যে এখন দেখবো যে কার অরবিট পূর্ণ যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কার বেশি। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু এইটার ক্ষেত্রে বেশি, তাহলে কিন্তু ইলেকট্রন 3d তে আগে প্রবেশ করে, তারপরে 4p তে প্রবেশ করবে। আর তারপর তো 5s এখানে তো আছে, এখানেও দেখো এখানেও কিন্তু মেডিল্যান্ডের নীতি প্রয়োগ হয়েছে। এখানে 4p 3d 5s তিনটার ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার এই তোমার N+L এর মান 5, কিন্তু এইখানে যে ক্রমটা গেছে সেটা হচ্ছে 3 4 5, সেটা মেডিল্যান্ডের নীতির উপরে যায়। তাহলে 11 নম্বর অ্যান্সার হবে হচ্ছে 2। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলছে যে কপার ফসফেট এইটার ক্ষেত্রে দ্রাব্যতা এস হলে দ্রাব্যতার গুণফল কত। দ্রাব্যতার গুণফল তোমাদের কাছে অবশ্যই জানা। এখন দ্রাব্যতাটা এখানে শুধু একটু জানাই রাখি যে অনেকে দ্রাব্যতার গুণফলের মধ্যে মিক্স করে ফেলে। যখন বলবে দ্রাব্যতার গুণফল তখন কিন্তু আমার কেএসপি নির্ণয় করতে হবে, তখন কিন্তু এস না। আর যখন বলবে যে দ্রাব্যতা কত তখন হচ্ছে এস নির্ণয় করব। তাহলে কে টা কখন নির্ণয় করব, যে তোমার যখন এই কেএসপি দ্বারা হচ্ছে দ্রাব্যতার গুণফল নির্ণয় করব, তখন তোমার এস এর মান দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। এস যখন প্রকাশ করব তখন অবশ্যই আমার কেএসপি এর মানটা দেওয়া থাকবে। এখন দেখো তাহলে এইটার ক্ষেত্রে তুমি যদি দ্রাব্যতার গুণফল করো তাহলে তোমরা জানোই যে কিভাবে করতে হবে। এখানে কপার 3, আবার এখানে তাহলে যতগুলো সংখ্যক কপার থাকবে সেই সংখ্যক 3 দিয়ে ওই সংখ্যাটারে আবার পাওয়ার হিসেবে দিতে হবে। আর সঙ্গে গুণ আকারে থাকবে হচ্ছে অপোজিট ফসফেট আয়নের হচ্ছে দুইটা যেহেতু রয়েছে সেই জন্য ওই সংখ্যক পাওয়ার দিয়ে ওইটার আবার হিসাব করতে পারলে, তাহলে 3 27 আর 4, তাহলে 108, আর উপরে পাওয়ার দুটো গুণ যোগ হয়ে যাচ্ছে, 3 আর 2 5, তাহলে অ্যান্সার হবে 108 আর S5। এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে যে তুমি এই অঙ্কটা মনে করো
এখানে তো সবগুলো 5 দেয়াই আছে, যে জন্য আমার সব হিসাব করা লাগছে এখানে। কিন্তু যদি এখানে যদি সবগুলো পাওয়ার 5 না থাকতো, তাহলে তোমরা শর্টকাট ইউজ করতে পারতে কি, যে দেখবা যে এইখানে কতগুলো সংখ্যক পরমাণু আছে। কপারে 3টা আছে না, 3, আর ফসফেট আয়নের কয়টা, 2টা। তাহলে 3 আর 2 5, যোগ করে যেটা পয়েন্ট 5 হবে, পাওয়ার 5 হবে, সেটাই অ্যান্সার। কিন্তু এইটার ক্ষেত্রে সবগুলোই দেখো পাওয়ার কিন্তু 5 দিয়েই দিয়েছে, যার কারণে তোমাদের হিসাব আলাদা করে কিন্তু হিসাব করে বের করা লাগছে। তো যখন পাওয়ার দেওয়া থাকবে না, মানে হচ্ছে এই সবগুলোর পাওয়ার একই থাকবে না, তখন তোমরা শর্টকাটে এটা দিয়ে বের করতে পারো। আচ্ছা, 13 নম্বরটা দেখো, যে চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা, এটা অবশ্যই আয়ার। এবং দেখো আয়ার কিন্তু অনেক রকম, যে তোমার মিডিল আয়ার আছে, নেয়ার আয়ার আছে, ফার আয়ার আছে। এর মধ্যে নেয়ার আয়ার আর ফার আয়ার এই দুইটা চিকিৎসা ক্ষেত্রে খুবই বেশি ব্যবহৃত। আর মিডিল আয়ার যেটা, সেটা হচ্ছে জৈব যৌগ শনাক্তকরণে সহায়তা করে। এখন এখানে বইয়ে আয়ারের কিছু ব্যবহার আছে, আয়ারের ব্যবহার গুলো অবশ্যই দেখবা। চিকিৎসা ক্ষেত্রে কিছুগুলো ব্যবহার আছে, ইউভিরও ব্যবহার আছে, ওইগুলো যেন মিস না হয়। 14 নম্বর কোশ্চেনটা দেখো, যে এখানেও দেখো সে কেএসপি চাইছে। তাহলে কেএসপি কিভাবে নির্ণয় করবো, সেটা তো তোমরা জানো। এখানে ক্যালসিয়াম একটা আছে, তাহলে 1 দিয়ে 1-এর উপরে পাওয়ার দিলে একই থাকে। আর হাইড্রোক্সি আয়নের তোমার সংখ্যা হচ্ছে 2টা। তাহলে 2 কে যদি 2 দিয়ে পাওয়ার করি, তাহলে অ্যান্সার কত আসতেছে, 4। আর হচ্ছে এস তো স্কোয়ার, আর একটা এস তো ছিল, তাহলে 4s কিউব, 4s কিউব। এখন এখানে দেখো দ্রাব্যতা এস এর মান কিন্তু দিয়াই আছে, তাহলে তুমি 4 এর সঙ্গে এই এস এর মানটা বসাই কিউব করে যেটা অ্যান্সার হবে, সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটার জন্য আলাদা করে আর করে দিলাম। 15 নম্বরটা দেখো, দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে কোনটি সঠিক? স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে। হ্যাঁ, এটা তো সঠিক, এটা অবশ্যই শর্ত মানতে হবে। দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে অবশ্যই শর্তটা মানবে। তারপর দেখো যে দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট হতে হবে। অসম্পৃক্ত দ্রবণ হতে হবে না, অসম্পৃক্ত দ্রবণ হলে কিন্তু সেটা দ্রাব্যতার গুণফল হবে না। তাহলে 15 নম্বরের ক্ষেত্রে 1 আর 2 হবে অ্যান্সার। আহ তারপর দেখো 16 নম্বরটা, 16 নম্বর কি বলেছে, আপাতত রশ্মি ইউভি না আসল টাকা বিকৃত রশ্মির, এটা হচ্ছে মূলত জাল টাকা শনাক্তকরণের যে প্রক্রিয়াটা, সেটাই দেখাইছে এখানে। বিকৃত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এখানে বলছিলাম না যে কিছু ইউভি রশ্মির, মানে কতগুলো রশ্মির ব্যবহার পড়তে হবে, তার মধ্যে ইউভিরও কিন্তু ব্যবহার আছে। ইউভির ব্যবহারগুলো অবশ্যই পড়বা। এখানে দেখো যে ইউভি তরঙ্গ দৈর্ঘ্য কোনটি, ইউভি তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবা 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। আরেকটার মনে রাখবা, দৃশ্যমানেরটা মনে রাখবা, ইউভিটা মনে রাখবা, আর হচ্ছে আয়েরটা মনে রাখবা। আয়ের অবলোহিত রশ্মি আর এক্স রেটা মনে রাখবা। এক্স রেটার মান হচ্ছে 10 থেকে 0.1 ন্যানোমিটার সম্ভবত। আর আয়ারেরটা 780 থেকে 1 মিটার পর্যন্ত সম্ভবত, খেয়াল নেই, 780 থেকে সামথিং ছিল, এটুকু আমার খেয়াল আছে। যাই হোক, 16 নম্বরটার জন্য যতগুলো রশ্মি আছে আমি কি কি বললাম, ইউভির গুলো মনে রাখবা। তারপরে হচ্ছে দৃশ্যমানের সবগুলোর মান তো মনে রাখতেই হবে। তোমার যখন রিডবক ধ্রুবক দিয়ে ম্যাথ করতে হবে, যখন বলবে যে এত কক্ষপথ থেকে এত কক্ষপথে ইলেকট্রন গ্রহণ, মানে তোমার শক্তি শোষণ করে, আবার যখন শক্তি বিকৃত করে, তখন হচ্ছে কি পরিমাণ, মানে কি বর্ণের বর্ণালী আসবে, এটা কিন্তু তোমাদের কোশ্চেনে সিকিউতে মনে করো একটা মাস্ট আইটেম। তখন এর জন্য অবশ্যই তোমার যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো, এগুলো অবশ্যই জানতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, দেখো যে ইউভি রশ্মি প্রতিফলনের পরে যে বর্ণালী সৃষ্টি হয়, সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। অ্যান্সারটা কি হবে, যে ক। ঠিক আছে, কটা হবে এর অ্যান্সার। এখন দেখো 17 নম্বরটা, যে ক্রোমিয়াম পরমাণু সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? আচ্ছা, ক্রোমিয়ামের দেখো লাস্টে আমরা এইভাবে যদি করি, যে এখানে আমি দেখাই, ক্রোমিয়ামের ক্ষেত্রে আর্গন তো রয়েছে, আর্গন পর্যন্ত সব ঠিক আছে। এখন যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে 4s আর 3d তে। এখন তোমার দেখো যে 3d ডাই আগে লিখলাম, আর 4s টা আমি একটু পরে নিয়ে যাই, 4s। তাহলে আগে তো 4s পূর্ণ হবে, 4s আর এই পর্যন্ত তোমার ইলেকট্রন দাঁড়াচ্ছে হচ্ছে এই 18 পর্যন্ত, কিন্তু ইলেকট্রন কিন্তু তোমার 18টা, আর্গন পর্যন্ত মোট ইলেকট্রন হচ্ছে 18টা। ঠিক আছে, আর্গন 18 পর্যন্ত থাকলো। এবার দেখো 4s এ তো তাহলে 2টা যাবে, 4s এ 2টা, তাহলে 18 আর 20, 2 কত হলো, 20 হলো। আর তাহলে ক্রোমিয়াম হইতে হলে আমার আর 4 লাগবে, তাহলে 4 আমি এখানে দিই, 3d তে দিই। কিন্তু আমি আগেই জেনেছি যে কোনো ইলেকট্রন বিন্যাসে যদি আমরা দেখি যে তোমার পূর্ণ বা অর্ধপূর্ণ খুব কাছাকাছি চলে যায়,
সে কিন্তু একটা ইলেকট্রন এস অরবিটাল থেকে কিন্তু গ্রহণ করে পূর্ণ বা অর্ধপূর্ণ হয়ে স্থিতিশীল কাঠামো গঠন করে। তাহলে এইখানেও সেই একই বিষয়, তাহলে আমার এখানে 3d তে 5 হবে আর 4s এ 1 হয়ে যাবে। তাহলে আমার শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো? শেষ ইলেকট্রনটা কিন্তু প্রবেশ করলো কিন্তু আমার এখন এখানে একটা কনফিউশন থাকতে পারে, যে আমি দেখালাম যে 3d 5 আর 4s 1, দেখলে যে 4s 1 থেকে আমি একটা ইলেকট্রন 3d তে নিয়ে গেছি, তাহলে তোমাদের অনেকে মনে হইতে পারে তাহলে শেষ কক্ষপথে মনে হয় ইলেকট্রনটা 3d তে প্রবেশ করছে, কিন্তু আসলে না, ইলেকট্রনটা প্রবেশ করছে কিন্তু 4s 1 এর শেষে। এটা এভাবেই ব্যাখ্যা করতে হয়। তাহলে এটা দেখো শেষের কক্ষপথে ইলেকট্রন কয়টা ছিল, যে 4s 1। 4s 1 এর ক্ষেত্রে দেখবো যে n এর মান 4, হ্যাঁ ঠিক আছে, s এর জন্য l মান 0, ঠিক আছে, আবার এল এর জন্য এম এর মানও 0, ঠিক আছে, আর প্রথম যেহেতু ইলেকট্রনটা তার ঘূর্ণনের দিক পজিটিভ, তাহলে অ্যান্সার হবে 17 এ। এটাই হবে অ্যান্সার, ঠিক আছে, 17 এ হলো অ্যান্সার। তারপর দেখো 18 নম্বরে যায়। 18 নিচের কোনটি আহ্বান নীতির বিকল্প রূপ? ওই যে মেডিল্যান্ডের নীতি, মেডিল্যান্ডের নীতির বিকল্প রূপ কোনটা? যে এন প্লাস এল নিয়ম, এন প্লাস এল নিয়ম, ওইটা হচ্ছে মেডিল্যান্ডের নীতির বিকল্প রূপ, বা এখানে বলেছে আহ্বান নীতির বিকল্প রূপ, ঠিক আছে, সরি, মেডিল্যান্ডের নীতির রূপ তো আমি দেখাইছিলাম যে যেই প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্রম অনুযায়ী যায়, আর আহ্বান নীতির বিকল্প রূপ অর্থাৎ যে সাংখ্যিক মানটা আমরা যেভাবে দেখাই সেটাই প্রকাশ করতে বলছে, সেটা হচ্ছে এন প্লাস এল। মেডিল্যান্ডের নীতির ক্ষেত্রে হবে শুধুমাত্র এন দ্বারা প্রকাশ করা হয়, আর আহ্বান নীতির ক্ষেত্রে এন প্লাস এল। 19 নম্বর কোশ্চেনটা দেখো, যে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেন ইউভি বর্ণালিকার পাওয়া ইউভি বর্ণালী রেখা পাওয়া যায়। এখন তোমরা জানো যে ইলেকট্রন, আমরা যখন বোরের পরমাণু মডেলটা দেখছি সেখানে কিন্তু হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর থেকেই ইলেকট্রনটা শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায় এবং উচ্চ শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে নিম্নে আসে। এই বিকিরণের সময় কিন্তু অনেকগুলো বর্ণালীর সৃষ্টি হয়। এই বর্ণালীগুলোর বিভিন্ন ধরনের বর্ণ হইতে পারে, এর জন্য বিভিন্ন বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করছে। গবেষণা করার ফলে এই জন্য তোমার প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ, এইভাবে হিসাব করতে করতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বর্ণালী পাওয়া যাচ্ছে। তো এর জন্য 6 জন বিজ্ঞানী 6 রকমের হিসাব নিয়ে আলোচনা করছেন। যেরকম প্রথমটা হচ্ছে লাইমেন, বামার, প্যাসচেন, ব্র্যাকেট। প্রথমটা হচ্ছে লাইমেন, তারপর বামা, তারপর প্যাসচেন, তারপর ব্র্যাকেট, তারপর ফোন, তার লাস্টে গিয়ে হ্যামফ্রিস। প্রথমটার ক্ষেত্রে যেটা যে লাইমেন, তিনি ব্যাখ্যা দেখলেন যে প্রথম কক্ষপথ থেকে যতগুলো কক্ষপথে আমি ইলেকট্রন শক্তি সঞ্চয় করে উপশক্তি স্তরে যাক না কেন, যখন ওইখান থেকে শক্তি বিকিরণ করে নিচের দিকে আসতেছে, সবগুলোর ক্ষেত্রে যে বর্ণালীটা পাওয়া যাচ্ছে, সেই বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ইউভি রশ্মির বর্ণালীর মতো। তাহলে কি বোঝা যাচ্ছে, যে লাইমেন সিরিজ, যেটা লাইমেন সিরিজের সকল যে বর্ণালীগুলো পাচ্ছি একের থেকে উপরের দিকে যতগুলো যায়, সেইগুলো হচ্ছে, আবার ওই উপর থেকে যখন একে আসে যে বর্ণালীগুলো পাই সেইগুলো সবই ইউভি রশ্মির বর্ণালী। লাইমেন সিরিজে হচ্ছে আহ 1 থেকে 7 বা 7 থেকে 1, যেটাই বলো না কেন, 7 থেকে 1টাই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ইলেকট্রন বর্ণ তো তখনই দেখতে পারবো যখন শক্তি বিকিরিত হবে, আর বিকিরিত হতে হলে তো উপর থেকে নিচে আসা লাগে। এখন এইগুলোর ক্ষেত্রে আমি ব্যাখ্যা করে যাই, যে 2 এর ক্ষেত্রে গ নম্বরটা দেখো, যে 2 নম্বর থেকে তোমার 5 থেকে 2 এ গেছে, তার মানে নিম্ন শক্তি স্তর কোনটা ছিল? অবশ্যই 2। আর 2 এর ক্ষেত্রে যেটা হবে, অর্থাৎ এতক্ষণ তো লাইমেনের ক্ষেত্রে ওরা লাইমেন বিজ্ঞানী উনি হিসাব করেছে 1 নম্বর কক্ষপথ থেকে, আর যে 2 নম্বরটা ব্যাখ্যা করে সেটা হচ্ছে বামার, লাইমেন বামার। এই বামার দেখলেন যে 2 নম্বর কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন শোষণ করে শক্তি শোষণ করে উপরে যাচ্ছে আবার যখন বিকিরণ করছে, সেগুলো সবই দৃশ্যমান আলো আসতেছে। আর দৃশ্যমান আলোর তো জানো যে 380 থেকে 780 যে তরঙ্গ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এইগুলো সব দেখতে পাই। তাহলে লাইমেনে হচ্ছে ইউভি, আর বামারে হচ্ছে দৃশ্যমান, আর বাকি যতগুলো আছে তোমার লাইমেন, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফুন, হ্যামফ্রি, সেই চারটা, প্যাসচেন, ব্র্যাকেট, ফান আর হ্যামফ্রি, সেই চারটা কিন্তু তোমার ইউভি আয়ের রশ্মি প্রকাশ করে, ঠিক আছে। এগুলো অবশ্যই দেখে রাখবা, এগুলো বইয়েও আছে, এগুলো হালকা করে একটু জানিয়ে দিলাম এমসিকিউ এর জন্য এক্সট্রা তথ্য। 20 নম্বরটা দেখো, যে রিডবার্গ ধ্রুবক কোনটি? অবশ্যই গ নম্বর, এটা তো জানা জিনিস, সেটার জন্য আর এভাবে দেখলাম না। আর যদি এটা তোমার সেন্টিমিটারে যদি দেওয়া থাকে তাহলে কি হবে, 5 সেন্টিমিটার দেওয়া থাকলে হবে 109,678 পার সেন্টিমিটার। ওটা নির্ভর করে যে পয়েন্ট কোথায় আছে না আছে, মিটার এখানে বলেছে পার মিটারে, আর যদি পার সেন্টিমিটার বলে 109,678। এটা গেল। তারপর হচ্ছে 21 নম্বর দেখো, আয়ার রশ্মির কিছু বৈশিষ্ট্য দিয়েছে, যে তাপমাত্রা হ্রাস করে, এনজাইমের কার্যকারিতাতে, তাপমাত্রা তো হ্রাস করে না, এনজাইমের কার্যকারিতা হ্রাস করে ওটাও না, রক্ত সঞ্চালন হ্রাস করে না, এটা না, ধমনী ও শিরা প্রশস্ত করে, এটার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা।
তারপরে 21 নম্বর গেল। 22 নম্বর দেখো যে H2 এর দ্রাব্যতার গুণফল কত হবে। এই যে আবার সে এই দ্রাব্যতার গুণফল গুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করো। দ্রাব্যতার গুণফল থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসবেই। এটার ক্ষেত্রে দেখো AX2 বলেছে, তাহলে এর জন্য এর যে পরমাণু সংখ্যা সেটা একটা, তাহলে হচ্ছে S এর পাওয়ার হচ্ছে 1, প্রথমটার জন্য S এর পাওয়ার 1, আর পরেরটা গুণ হচ্ছে পরেরটার ক্ষেত্রে দেখো যে দুইটা পরমাণু সংখ্যা দুইটা, তাহলে দুইটা আর 2s, আর ওইটার জন্য যতগুলো পরমাণু আছে ওই একই সংখ্যা দেওয়ার পাওয়ার, তাহলে কি হবে 4s কিউব। একটু আগে যেটা দেখালাম। আবার এখানে দেখো যে শর্টকাটটা, এখানে দেখো শর্টকাটটা কিন্তু আবার ইউজ করা যাচ্ছে। শর্টকাটটা কিভাবে ইউজ করতেছি দেখো, এখানে 4s3 27s4 28 108s4, শুধুমাত্র দেখো যে এখানে এর পাওয়ার পরমাণু সংখ্যা একটা, এক্স এর পরমাণু সংখ্যা দুইটা, তাহলে 2 আর 1 কত হয় 3 হয় না। তাহলে এখানে দেখো 3 শুধুমাত্র কোথায় আছে 4s এর ক্ষেত্রে, তাহলে অ্যান্সার চোখ বন্ধ করে আর ওই 4 27 এসব হিসাব করা লাগবে না, যেখানে 3 আছে অ্যান্সার সেখানে তোমরা চোখ বন্ধ করে অ্যান্সারটা 3 দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে 4s কিউব 22 এর। 23 নম্বরে আসো। 23 নম্বরে বলেছে কি যে কোন পরমাণু চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে। চতুর্থ শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকতে পারে। আমি বললাম যে একটা প্রধান শক্তি স্তরের প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করা হয়, আর একটা প্রধান শক্তি স্তরে যতগুলো মানে প্রধান শক্তি স্তরের যে মান, চতুর্থ শক্তি স্তরে 4টাই উপশক্তি স্তর থাকতে পারে, তৃতীয় শক্তি স্তরে 3টাই উপশক্তি স্তর থাকতে পারে। তাহলে বলেছে পরমাণুর অর্থাৎ n=n, যতগুলো প্রধান শক্তি স্তর ততগুলো উপশক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে মোট উপশক্তি স্তর কয়টা? চতুর্থ মানে 4টা, তাহলে এখানে উপশক্তি স্তর হবে 4টা, 4টা থাকবে, এতে ভুল হওয়ার সুযোগ নাই। 24টা দেখো, 24 নম্বর কোশ্চেন আসি। 24 নম্বর বলেছে ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত। ক্রোমিয়াম একটু কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখাই আইছি যে 18 আর্গন 18 পরে 4s2 4s1 আর 3d5, তাহলে এই যে 3d5টা এটা কিন্তু হুন্ডের নীতিতে তুমি যদি যে ইলেকট্রন গুলো সাজাও প্রথমে কিন্তু সব অযুগ্ম অর্থাৎ বিজোড় অবস্থায় থাকবে। যে প্রথম 3d5 এর যে ইলেকট্রন গুলো না, এই ইলেকট্রন গুলো প্রত্যেকটা অরবিটালে আমরা জানছি যে দুইটা করে ইলেকট্রন সাপোর্ট করতে পারে। প্রথম সারিতে যে ইলেকট্রন গুলো যাবে এটা পজিটিভ ঘূর্ণন যুক্ত, অর্থাৎ প্রথম ভাবে যে 5টা ঘর যাবে সে 5টা ঘরেই প্রথমে 5টা ইলেকট্রন যাবে, সেই 5টা ইলেকট্রনই থাকবে পজিটিভ। অর্থাৎ যদি আমি এবার দেখাই যে একটা দুটো, এটা 3D আববাহর যে জন্য আমি একটু দেখাই, আববাহ না হুন্ডে নীতির জন্য দেখাই। 5টা ইলেকট্রন আমার ছিল, 5টা ইলেকট্রন কিন্তু এইভাবে যুক্ত হবে না যে 1 2 3 4 5 এরকম ভাবে জানা। আমরা একটু আগে তো বললেন যে ভাই যে প্রতি শক্তি স্তরে দুইটা করে থাকতে পারে, কিন্তু দুইটা করে থাকবে কখন, যে প্রথমে একটা করে ইলেকট্রন সব একটা করে একক ঘূর্ণন যুক্ত ইলেকট্রন সবগুলো পূর্ণ হয়ে আসতে পারে, হয় এটা পজিটিভ দিকে ঘূর্ণন হইতে পারে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। আমরা এখানে প্রথমে প্লাস দিয়ে শুরু করি, যে প্রথমে 5টা যেই ঘর আছে 5টাতে প্রথম 5টা পজিটিভ ইলেকট্রন পজিটিভ যেই চার্জ যুক্ত বা পজিটিভ ঘূর্ণন এক নির্দিষ্ট একটা দিকে পজিটিভ দিকে ঘূর্ণনটাকে প্রকাশ করে। আবার যখন আরো যদি 5টা ইলেকট্রন থাকতো, অর্থাৎ যদি এখানে 3d10 হতো, তাহলে আর 5টা ইলেকট্রন কিভাবে আসে, তখন বিপরীত দিক থেকে আসবে, বিপরীত দিক থেকে 5টা ইলেকট্রন এরম ভাবে দেখানো হয়, কারণ একটা যদি পজিটিভ দিক হয় আর একটা নেগেটিভ দিক, এটা যেরকম পজিটিভ দিক এটা হচ্ছে নেগেটিভ দিক, এইভাবে প্রকাশ করে। এগুলো তোমরা আশা করি সবাই জানো, এগুলো বলার কিছুই নেই। তো এখানে অ্যান্সার হবে 5টা। এটার জন্য এত সময় নষ্ট করে কোনো লাভ নাই, অ্যান্সার হবে ডিরেক্ট 5। 25 নম্বরটা দেখো যে 3D অরবিটালের জন্য m এর মান কোন সেট হবে। 3D অরবিটালের জন্য m এর মান সেট কোনটি হবে, তা আমি তো বললাম যে এখানে m এর মানটা নির্ভর করে প্রথমত l এর উপরে, আর lটা যেটা l তো হচ্ছে d এর জন্য l এর মান কত, l এর মান 2, তাহলে 2 এর তাহলে m এর মানটা কি হবে যে -2 থেকে +2 পর্যন্ত যতগুলো আছে, তাহলে অ্যান্সার হবে গ অ্যান্সার, -2 -1 0 +1 +2, এইগুলো হচ্ছে m এর মান। এটা গেল 25 নম্বর। 26 নম্বরে আসো, যে 26 নম্বর বলেছে LF3 এর দ্রাব্যতার গুণফল। একই টাইপের কোশ্চেন, আর দেখাবো না, আশা করি তোমরা এগুলো পারবে, একই টাইপের কোশ্চেন আর একটা পড়ে গেছে। এখন দেখো এই এতক্ষণ পরে একটা টপিক আসলো আইসোটোন। আমরা এতদিন তো জানি আইসোটোপ কি, আইসোবার কি, আইসো ইলেকট্রন কি, আইসোটোন কি, এগুলো সব জানি না, অবশ্যই জানি। তো এখন দেখো আইসোটোনটা কি, যে এর যাদের নিউটন সংখ্যা যাদের সমান হবে তারাই হচ্ছে আইসোটোন, যাদের প্রোটন সংখ্যা 1 থাকে তাদের আইসোটোপ, যাদের আইসো বার বলা হয়, যাদের ভর সংখ্যা সমান থাকে তাদের আইসো বার। আর হচ্ছে আইসো ইলেকট্রন একটা আছে, ওইটা অনেক সময় সমস্যা হয় অনেকের, দেখবে যে ইলেকট্রন সংখ্যা যাদের সমান থাকবে তাহলে তারা
আইসো ইলেকট্রন, সাধারণত আইসো ইলেকট্রনে এখানে চার্জ আকারে থাকে, যেহেতু ওইগুলো আলোচনা আমি এখানে বলে দিলাম। আইসোটোনের উদাহরণ কোনটি, যে দেখবা আইসোটোনের ক্ষেত্রে দেখবা যে ইলেকট্রন সংখ্যা যাদের সমান, ইলেকট্রন কোষে নিউট্রন সংখ্যা যাদের সমান থাকবে, তো নিউট্রন সংখ্যা যদি আমি হিসাব করি যে একের ক্ষেত্রে এইটাই দেখো কিন্তু অ্যান্সার চলে আসতেছে। এইখান থেকে 6 আর 14 এর মধ্যে পার্থক্য 8, আর 8 আর 16 এর মধ্যে পার্থক্য কিন্তু 8, অর্থাৎ এই পার্থক্যটাই কিন্তু নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা যেহেতু কর ক্ষেত্রে দুইটাই সঠিক, তাহলে এরাই হবে আইসোটোন। তাহলে 27 নম্বর কোশ্চেনটা গেল। 28 নম্বরে আসো যে এই দেখো আর একটা টপিক এখন বলেছে যে 150 গ্রাম সম্পৃক্ত দ্রাবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রব্যের দ্রাব্যতা কত। এখন দ্রাব্যতা নির্ণয়ের একটা সূত্র হচ্ছে S ইজ ইকুয়াল টু 100 m ভাগ তোমার m মাইনাস m, ঠিক আছে। এখন বলেছে দেখো যে আমরা একটা শর্টকাটে এইটা করতে পারি, যদি কোশ্চেনটা একটু ট্রিকি দেয়। ট্রিকি বলতে গেলে তুমি যদি এখানে মানগুলো বসাও, অ্যান্সারটা অনেক সময় নাও আসতে পারে। তোমরা যদি এইভাবে মনে রাখো যে প্রতি, এখানে বলেছে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রবীভূত থাকলে, এইটার ক্ষেত্রে তোমরা এই শর্টকাটাই ব্যবহার করবা। এখন দেখবা যে যেটা ছোট থাকবে, যে মানটা ছোট, সেটা হচ্ছে ছোট এম এর মানে বসাবা, ছোট এম এর মানে বসাবা। আর যেখানে দেখবা বড় বড় যখন একটা মান থাকবে, সেটা হচ্ছে বড় এম এ বসাবা। তাহলে তোমরা এখান থেকে দ্রাব্যতা বের করতে পারবা। এখানে বড় এমটা দিয়ে বোঝাইতে চাচ্ছে যে দ্রবণের দ্রবণের যেই মানটা, দ্রবণের যেই ঘনমাত্রা, দ্রবণের যে পরিমাণটা সেটা বোঝাচ্ছে, আর ছোট এম দিয়ে বোঝাচ্ছে দ্রবের পরিমাণ। আর এই বড় এম থেকে ছোট এমটা মাইনাস করলে যেটা থাকে সেটা হচ্ছে দ্রাবকের মান। তাহলে মূলত বিষয়টা দাঁড়াচ্ছে যে S ইজ ইকুয়াল টু 100 ইন্টু দ্রাবকের ভর ভাগ হচ্ছে দ্রবর ভর ভাগ হচ্ছে দ্রাবকের ভর। দ্রাবকটা কিভাবে পাবো, দ্রাবকটা পাবো হচ্ছে দ্রবণ থেকে যদি দ্রব বাদ দিই তাহলে আমি দ্রাবক পাবো। তাহলে আমি যদি এখানে মানগুলো বসাই, তোমরা যদি এত কিছু যদি জটিল হয়ে যায়, তোমরা এই টাইপের কোশ্চেন গুলো দেখবা। সহজে মনে রাখতে হলে 100 ইন্টু এম, এম এর মান যেটা হচ্ছে এখানে ছোট এম যেটা, সেটা অবশ্যই 50 গ্রাম। আর হচ্ছে সম্পৃক্ত যদি দ্রবণ বলে দেয় তখন কিন্তু সূত্র এটাই হবে। আর যদি দ্রাবক বলে থাকে এখানে দ্রাবক, তাহলে কিন্তু নিচে ওই পুরোটাই দ্রাবকের মান বসে। এখান থেকে 150 গ্রাম হচ্ছে বড় এম এর মান। যদি এখানে 150 গ্রাম দ্রাবক দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি এখানে 150ই বসাতাম, কিন্তু এটা দ্রবণ হয়, আমার দ্রাবকটা বের করে নেওয়া লাগবে। আর দ্রাবকটা কিভাবে বের করবো, 150 থেকে 50 বাদ দিলেই কিন্তু আমার দ্রাবকের মানটা চলে আসবে, না হলে কিন্তু আমরা এখানে দ্রবণের মানটা দিয়ে হিসাব করতে পারবো না। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, তোমার মানটা বসাও, মানটা বসালে ইনশাল্লাহ তোমরা অ্যান্সার পেয়ে যাবে, যেটা আসবে সেটাই অ্যান্সার। 29 নম্বরে যেটা বলেছে M3 প্লাস আয়নে 23টা ইলেকট্রন থাকলে M এর পারমাণবিক সংখ্যা কত। আচ্ছা, M3 প্লাস আয়নে 23টা ইলেকট্রন থাকলে, এইখানে 23টা ইলেকট্রন মানে কি, এর তো 3টা ইলেকট্রন অলরেডি ত্যাগ করছে। এই 3টা ইলেকট্রন ত্যাগ করার আগে তার ইলেকট্রন কয়টা ছিল, 26টা না। আর যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই তো প্রোটন থাকে। তাহলে পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা 1, তাহলে অ্যান্সার হবে তোমার অবশ্যই ঘ। অ্যান্সার ঘটা হওয়ার কারণ অবশ্যই বুঝতে পারছো যে 3টা ইলেকট্রন তো বাদ দিয়ে দিয়েছে। 3টা ইলেকট্রন বাদ দিয়ে যদি 23টা থাকে, তাহলে অবশ্যই আগে 26টা ছিল। আর ইলেকট্রন ত্যাগ করার সঙ্গে তো প্রোটনের বা পারমাণবিক সংখ্যা তো কোনো পরিবর্তন হয় না, তাহলে অ্যান্সার হবে 26। এটা গেল। 29 গেল। 30 গেল, রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপদের পুরুত্ব কত ছিল। এটা একটা ট্রিকি কোশ্চেন, এটা আগের বছর বইয়ে একটা ভুল তথ্য দেওয়া ছিল, এই বছর সংশোধন করা হয়েছে। এইটার অ্যান্সার হবে, যদি সেন্টিমিটার হিসাব করো, 4-এর আগে দেখবো 4টা শূন্য আছে কিনা, 1টা 2টো 3টে 4টে, যেখানে 4-এর আগে 4টা শূন্য দেখবা, যদি আর সেন্টিমিটার থাকে তাহলে হবে সেটাই অ্যান্সার। মিটারের ক্ষেত্রে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে যতগুলো শূন্য আরো যোগ করা লাগবে সেটা তুমি দেখে নিও, কিন্তু তোমরা সেন্টিমিটারটাই মনে রাখো। সেন্টিমিটারটা মনে রাখলে তুমি ওইটারে 100 দিয়ে ভাগ করে যদি মিটারে নিয়ে যেতে পারো, বা 10 দিয়ে গুণ করে যদি মিলিমিটারে নিয়ে যেতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তোমরা সেন্টিমিটারটা ভালো করে মনে রাখো যে 4-এর আগে 4টা শূন্য থাকবে, সেটাই হবে অ্যান্সার। এটা গেল। 30 নম্বর গেল। 31 নম্বর দেখুন, নিচের কোন মৌলের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস অবশ্যই এখানে দেখায় তোমার হচ্ছে আহ কপার। কপার অবশ্যই হচ্ছে তোমার ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায় যে 3D তে প্রবেশ করে 4s এ ছিল 2টা, আর 3D তে হচ্ছে 9টা ইলেকট্রন থাকে। দেখো 9টা তো একদম পূর্ণ হার কাছাকাছি, যার কারণে 4s থেকে একটা ইলেকট্রন তোমার 3D তে প্রবেশ করে তোমার 3D 10 এবং 4s 1 এ রূপান্তরিত হয়। তাহলে ব্যতিক্রম হবে কপার। এরকম আরো কিছু ইলেকট্রন তোমার রয়েছে, সেগুলো তোমরা মনে রাখতে পারো। সেগুলো হচ্ছে তোমার ক্রোমিয়াম, কপার, সিলভার আর হচ্ছে তোমার গোল্ড। এই চারটাই মোটামুটি জানলে হবে, বাকিগুলোর ব্যতিক্রমিতা দেখায় আছে অনেকগুলো, কিন্তু এইগুলোর বাইরে সেরকম একটা আসে না। এখন দেখো, নিচের কোনটিতে সময়ায়ন প্রভাব রয়েছে। সময়ায়ন প্রভাবটা একটা বিস্তারিত আলোচনা, এই টপিক নিয়ে তেমন কোনো কোশ্চেন আসে না।
থেকে কোশ্চেন দিলে দিতে পারে, এর জন্য তোমরা টেস্ট পেপারতে এই রিলেটেড কোশ্চেনটা দেখে রাখবা। আর যাদের পড়ার দরকার অবশ্যই পড়ে নিবা যে এইখানটা অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড, এটা হবে এর অ্যান্সার। ঠিক আছে, আপাতত অ্যান্সারটা জেনে রাখো, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ক্লোরাইড, কারণ এইটা যদি আমি ব্যাখ্যা দিতে যাই এই ক্লাসের অর্ধেক ক্লাসই শেষ হয়ে যায় সম্মানের প্রভাব ব্যাখ্যা করতে করতে। এখন 32 নম্বর গেল, 33টা দেখো, এই যে আবার এখানে দেখো, দেখো এখানে এটাও কিন্তু একটা আইসোটোন। যদি পার্থক্য দেখো, পার্থক্য কিন্তু সবগুলো সমান থাকে, আর পার্থক্য সমান মানে কি, নিউটন সংখ্যা না, নিউটন সংখ্যা সমান হলে কি আইসোটোন। এটা গেল। তারপর হচ্ছে 33 নম্বর, এটা অ্যান্সারটা হচ্ছে আইসোটোন, দেখাই দিই, আইসোটোন হবে এর অ্যান্সার। ঠিক আছে, 34 নম্বরে দেখো, কোন পরমাণুর মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? কোন পরমাণুর মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? আচ্ছা, পরমাণু মডেল সম্পর্কে কক্ষপথ সম্পর্কে ধারণা দেয় বোর, এটা তো সবার জানা, এখানে তো আলাদা করে কিছু বলার নাই, অ্যান্সারটা হবে বোর, অ্যান্সারটা হবে কি বোর। আচ্ছা, বোর গেল। 35 নম্বর কোশ্চেনটা দেখো যে কোন বর্ণের আলোর শক্তি কোন বর্ণের আলোর শক্তি বেশি? এখন ওই যে দেখালাম না, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি তত বেশি। আর এগুলোর মধ্যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? বেগুনি 380 থেকে 426 পর্যন্ত, যার কারণে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য যদি সবচেয়ে কম হয় তাহলে এর শক্তি কিন্তু সবচেয়ে বেশি হবে। আর সবচেয়ে শক্তি কম হবে কার? সেটা হচ্ছে লালের, কারণ ওর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেশি, আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি কিন্তু কম হয়। এটা তোমাদের জানা আছে। 25 নম্বরটা গেল, 25 নম্বরের অ্যান্সার হবে বেগুনি। ঠিক আছে, আর যদি সবচেয়ে বেশি বলা হয়, সবচেয়ে বেশি হলে লাল, লালটা দেখে রেখো। এখন 36 নম্বরটা দেখো, নিচের কোনটি নেসলার বিকারক? ওই যে প্রথমের দিকে এমসিকিউ দেখা আসলাম যে নেসলার বিকারক কোনটা, এই যে K2 এই পারদ, আর এই এল, এখানে এল হয়ে গেছে, এটা আই হবে। ঠিক আছে, এটা আই। হ্যাঁ, তারপরে 36 নম্বরটা গেল যে এটা হবে এর অ্যান্সার, নেসলার দ্রবণ অ্যামোনিয়া শনাক্তকরণে সহায়তা করে। 37 নম্বর কোশ্চেনটা দেখো যে আর্গন 3d10 4s1 ইলেকট্রন বিন্যাসটি কোন মৌল? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কপার ইলেকট্রন বিন্যাস। একটু আগে কিন্তু বলে আসলাম যে একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের কিন্তু কোশ্চেন আসছিল, এখানেই দেখা আসলাম যে কপারের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, এটা তো দেখছো। এখন পরের কোশ্চেনটা দেখো যে প্যাসেন সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন শক্তির মান কত? প্যাসেন সিরিজ, লাইমেন বামার প্যাসেন 3 নম্বর, তাহলে সে করছে কি যে 3 নম্বর শক্তি স্তর থেকে বাকি যতগুলো উপরে শক্তি স্তর আছে সেইগুলোর সঙ্গে আলোক বর্ণালী সম্পর্ক নির্ধারণ করছে, তাহলে ওনার সর্বশেষ শক্তি স্তরের মান হবে 3। এখন এখানে একটা কথা আছে, কথা বলতে গেলে অনেক সময় কিন্তু সিকিউতে একটা কোশ্চেন দেয় এই টাইপের যে তোমার লাইমেন সিরিজের যদি সাধারণভাবে বলে দেয় যে তোমার হাইড্রোজেন পরমাণুর বর্ণালী গুলো ব্যাখ্যা করার জন্য কেউ প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে গমন করলো, সেখান থেকে শক্তি বিকিরণ করে যে হিসাবটা, তখন কিন্তু এন এর মান মানে N1 এর মান, তোমরা তো সূত্রটা জানো যে 1/λ ইজ ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবক ইনটু 1/r1 হোল স্কয়ার মাইনাস 1/r2 হোল স্কয়ার। এখন r2 বলতে n1 হোল স্কয়ার প্লাস মাইনাস n2 হোল স্কয়ার। এখন n1 টা বোঝা যাচ্ছে যে শক্তি স্তর থেকে আমার ইলেকট্রনটা গিয়েছিল, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে যাই যে সূত্রটা হচ্ছে 1/λ is equal to RH রিডবার্গ ধ্রুবক n1 হোল স্কয়ার মাইনাস n2 হোল স্কয়ার। ঠিক আছে, n2 হোল স্কয়ার। এখন লেখাটা অ্যাভয়েড করো, মাউস দিয়ে লিখছি তো লেখাটা অতটা ভালো হয় নাই, ট্যাব থাকলে হয়তো বা পেন দিয়ে আমি এখানে দেখাইতাম। দেখো এখানে প্যাসেন সিরিজের ক্ষেত্রে n এর মান 1 হয়, আর যদি প্রশ্নে বলে দেয় যে কোন হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথ থেকে এততম কক্ষপথ, তখন কিন্তু আমি ডাইরেক্ট এখানে যেটা প্রথম বলে দেবে সেখানে আমি n1 এর মান বসাতে পারি, n2 এর মান বসাতে পারি। কিন্তু যদি বলে এরকম যে লাইমেন সিরিজের দ্বিতীয় কক্ষপথ, লাইমেন সিরিজের দ্বিতীয় কক্ষপথ কোনটা, যে লাইমেন সিরিজ যদি 1 থেকে শুরু হয়, লাইমেন সিরিজের দ্বিতীয় কক্ষপথ কোনটা হবে? লাইমেন সিরিজের দ্বিতীয় কক্ষপথ হবে 3 নম্বরটা, কারণ লাইমেন সিরিজের থেকে যদি হিসাব করি তাহলে লাইমেন সিরিজের প্রথমটা হবে কি, সেটা লাইমেন সিরিজের উপরে আছে 2, তারপরে আছে 3, তাহলে তার সাপেক্ষে কিন্তু 3 নম্বরটা হবে তোমার দ্বিতীয় কক্ষপথ। অর্থাৎ হিসাবটা এরকম যে তোমার n1 প্লাস যততম বলে, যদি তৃতীয় বলে তার সঙ্গে 3 যোগ করে দিবা, সেটাই হবে n2। এখন বললো যে লাইমেন সিরিজ, আমি এই টপিক নিয়ে আলোচনা করতেছি না, বললো যে লাইমেন সিরিজ হতে চতুর্থ কক্ষপথে,
লাইমেন সিরিজ থেকে চতুর্থ কক্ষপথ, আমার কিন্তু বলিনি যে প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথ। প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথ হলে n1 এর মান কিন্তু 1 হইতো, n2 এর মান হইতো 4, কিন্তু বলেছে লাইমেন সিরিজের তোমার লাইমেন না বামার দিয়ে এটা হিসাব দিই তাহলে বুঝতে সুবিধা হবে। বামার সিরিজের চতুর্থ কক্ষপথ, তো বামার সিরিজের জন্য n এর মান কত, n1 এর মান কত, বামার সিরিজের জন্য n এর মান 2, আর বলেছে ওর সাপেক্ষে চতুর্থ কক্ষপথ, তাহলে ওর সাপেক্ষে চতুর্থ কক্ষপথ কোনটা হবে, 5 নম্বর কক্ষপথ কিন্তু। তাহলে n হচ্ছে অবশ্যই 2, 2 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি, মনে করো n এর সাপেক্ষে, মানে বললো যে বামা সিরিজের তৃতীয় কক্ষপথ, তাহলে বামা সিরিজের যদি তৃতীয় কক্ষপথ হয় তাহলে n2 হবে n1 প্লাস 3, তাহলে n1 এর মান 2, আর হচ্ছে 3 যোগ করলাম, 3 যোগ করে হলো 5, তাহলে n2 হবে কিন্তু 5। এই এই জিনিসগুলো অনেকে ভুল করে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। যদি বলে দেয় হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এত, আর যদি বলে দেয় যে লাইমেন বামার প্যাসচেন সিরিজ এদের নাম করে দেয়, তাহলে n1 টা হবে তাদের প্রথম কক্ষপথ যেটা ছিল, আর n2 যেটা হবে n1 এর সঙ্গে ওই সংখ্যাটা যোগ। আচ্ছা এবার দেখো যে প্লাঙ্কের ধ্রুবকের মান কত। প্লাঙ্কের ধ্রুবকের মান তোমাদের জানাই আছে যে এটা লাস্টেরটা 6.624 10 টু the -34 জুল, তারপরে হচ্ছে এটা অ্যান্সারটা দেখলেই এটা হবে। আর 40 নম্বর কোশ্চেনটায় আসো। 40 নম্বর কোশ্চেনটা বলেছে কেএসপি, দেখো দেবতার গুণফল দেয়া আছে এস কিউবে, এখানে বলেছে এ এস কিউব, এই এটা দিয়ে প্রকাশ করছে যে সামনের সংখ্যাটা কত হবে। তো আমরা এ এস কিউব কখন দেখছিলাম জানো, ওই যে যখন কোনো কিছুর এখানে বলেছে এস কিউব, এস কিউব হইতে পারে তখনই যখন হচ্ছে 4s কিউব হয়। 4s কিউব ব্যতীত কিন্তু লাস্টে 3, যেটা 3টা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে বসতে পারে না। যদি দেখো যে আহ, তোমার কিছু জিনিস মনে রাখতে হবে যে 4 এর সঙ্গে এস কিউব আসে, 27 এর সঙ্গে এস টু দি পাওয়ার 4 আসে, 108 এর সঙ্গে এস টু দি পাওয়ার 5 আসে। এইগুলো যদি তুমি সহজে মনে রাখতে পারো এমসিকিউ করতে কিন্তু তোমার এত সময় লাগার কথা না, কারণ এইগুলো কিন্তু চোখের দেখাই অ্যান্সার হয়ে যায়। এটার জন্য তুমি যদি অ্যান্সারের জন্য তুমি আবার ভাঙো যে এস এর জন্য তাহলে কি হবে, তাহলে এ এর মানটা তাহলে আমার 1 হইতে হইতো, আর একটার জন্য তোমার 2 হইতে হইতো, তাহলে 2 রে যদি আমি স্কোয়ার করতাম তাহলে হইতো 4, এরকম ভাবে যদি আমি হিসাব করতে যাই তাহলে সারাদিন লেগে যাবে। তাহলে এই টাইপের যদি তোমার মনে রাখতে হয় তাহলে সবসময় মনে রাখবা যে এস স্কোয়ার কখন হয়, যখন দুইটাই সামনে 1 থাকে, অর্থাৎ এস স্কোয়ার তখনই সম্ভব যখন তোমার যে পরমাণু আছে, পরমাণুর যে পরমাণুর সংখ্যা যেটা সেটা 1 1 করে থাকে। যখন 2 আর 1 থাকে অর্থাৎ 3 আকারে থাকে তখন হবে 4s কিউব, যখন 4 থাকে অর্থাৎ 2 2 থাকে তখন হয় 27s4, আর যখন তোমার তোমার 3 আর 2 থাকে, 3 আর 2 থাকলে 108s5, এইভাবে হিসাব করবা তাহলে মনে রাখা সহজ হবে। এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু খ, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে খ। এখন দেখো এই জিনিসগুলো আমি বলতেছি এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই আগে জানা থাকতে হবে, না হলে কিন্তু তোমাদের পক্ষে এই জিনিসটা বোঝা কষ্ট হয়ে যাবে যে আমি এখানে তখন কি বলতেছি। যারা ঠিকই জানো, যাদের এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট আছে তারা কিন্তু বুঝে ফেলছো যে আমি এখানে কেন 4 বললাম এবং কিভাবে শর্টকাটটা আনলাম। আর যারা এই যে ভিডিওটার মানে আগে কোনোদিন এই ক্লাসটা করেনি, এই ক্লাসটা কিন্তু তাদের জন্য না। যারা এই অধ্যায়টার ক্লাস অবশ্যই তাদের আগে সিকিউ ক্লাসটা করতে হবে, সিকিউ ক্লাস করে এসে এমসিকিউ ক্লাস ধরতে হবে, কারণ সিকিউর টপিক দিয়ে এমসিকিউ কিন্তু সবসময় কিন্তু অ্যান্সার করা যায় না, কারণ তোমার হাতে সময় মাত্র 25 মিনিট। 25 মিনিটে তুমি 25টা এমসিকিউ দাগাইতে গেলে তোমার এক একটা জন্য 1 1 মিনিট সময় পাচ্ছ। তুমি নাই এখন মনে করলে বোর্ড পরীক্ষায় 25টার জন্য 1 1 মিনিট টাইম হিউজ টাইম পাচ্ছি, তুমি অ্যাডমিশন পরীক্ষায় যাও, এক একটার জন্য তুমি সর্বোচ্চ গেলে সময় পাবা 35 সেকেন্ড, 37 সেকেন্ড, 40 সেকেন্ড, এর বেশি তুমি কিন্তু সময় পাবা না। বিশেষ করে যারা মেডিকেলে পরীক্ষা দেয় বা হচ্ছে অন্যান্য ভার্সিটি, পাবলিক ভার্সিটি যেগুলো পরীক্ষা দেয়, এখানে এমসিকিউ এর মানে করো গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। আর ওরা যারা ভাবতেছে যে আমি সিকিউ রিলেটেড বিষয় দিয়ে এমসিকিউ, আমি সিকিউ ভালো পারি, আমি এমসিকিউ তাহলে খুবই দ্রুত করে ফেলতে পারবো, কিন্তু সিকিউ টপিক দিয়ে তুমি এমসিকিউ সহজে করতে পারবে না। এমসিকিউ এর জন্য আলাদাভাবে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে। সো 40 নম্বর অ্যান্সারটা তোমরা আশা করি বুঝতে পারছো। 41 নম্বরটা দেখো, ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে এন টু এর মান কত। এই দেখো কোশ্চেন কিন্তু অলরেডি এটা চলে আসছে, আমি এতক্ষণ যেটা বুঝালাম উপরে। ব্র্যাকেট সিরিজের কত, ব্র্যাকেট সিরিজের এন এর মান কত, ব্র্যাকেট সিরিজের জন্য লাইমেন বামার প্যাসচেন ব্র্যাকেট, ঠিক আছে, লাইমেন বামার প্যাসচেন ব্র্যাকেট। এখানে না ওই টাইপের কোশ্চেন না, এটা অন্যভাবে ব্যাখ্যা করা যায়, একটু সাধারণভাবে দেখো যে ব্র্যাকেট সিরিজের এন টু এর মান কত। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে এন ওয়ান কত, লাইমেন বামার প্যাসচেন ব্র্যাকেট, এন ওয়ান এর মান 4, আর এন টু কত হইতে পারে, যে 4 এর উপরে যা আছে সেগুলোই তো এন টু হইতে পারে। তাহলে দেখেন দেখো 4 এর উপরে কোনগুলো আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তিনটাই তো 4 এর উপরে না, 4 এর উপরে আছে মাত্র 5, তাহলে অ্যান্সার হবে এই অ্যান্সারটাই।
ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো 42 নম্বর কি হলো, ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণের পরীক্ষায় কোন রশ্মি ব্যবহার করা হয়? ক্যান্সার আক্রান্তে অবশ্যই তোমার আয়ার রশ্মি ব্যবহার করা হয়ে থাকে, আনসার হবে আয়ার রশ্মি। 43 নম্বর কোশ্চেন দেখো, হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামা সিরিজের সর্বনিম্ন তরঙ্গ বিকিরিত রশ্মির কোনটি? তো সূত্র সেটাই যে রিডবার্গ ধ্রুবকের তরঙ্গ রশ্মি নির্ণয় সূত্র কিন্তু 1/λ। 1/λ হচ্ছে তরঙ্গ রশ্মির সংখ্যা, আর শুধু ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা নির্ণয়, এটা হচ্ছে ওটাকে নিউবার্গ বলা হয়। নিউবার্গ মানে কি? নিউবার্গ মানে হচ্ছে 1/λ। আমি যদি দেখাই এখানে যে নিউবার্গ ইজ ইকুয়াল টু 1/λ। আর এই জন্যই তো সূত্রে বলা হয় ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। আর এইচ নিউ আর নিউ এখান থেকে বোঝা যাচ্ছে সি নিউবার্গ। নিউ ইজ ইকুয়াল টু, যাক এটা অত দেখার দরকার নেই, এটা তোমরা এইটুক বুঝলে হবে যে এখানে যদি লিখাটা অত ভালো আসতে তুমি এইটুক জানো যে অত এগুলো তোমার জানা আছে যে কিভাবে তুমি বিকিরিত রশ্মির মান নির্ণয় করবা, কিভাবে কোন বর্ণ আসবে, তুমি এইটুক জানো যে নিউবার্গ, যেটা নিউবার্গটা দিয়ে প্রকাশ করে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ রশ্মির সংখ্যা, আর এটা তো নিউবার্গ ইজ ইকুয়াল টু 1/λ। আর ওইটাকে যখন আমি উল্টাই দিই সেটা হয়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডার মানটা। তাহলে এটার মানটা কি, যে 1 বাই তোমার রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1 হোল স্কয়ার মাইনাস n2 হোল স্কয়ার। তো হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজ, আই মিন বামার, তখন বামারের ক্ষেত্রে তোমার n1 এর মান অবশ্যই 2, ঠিক আছে, n1 এর মান অবশ্যই 2। আচ্ছা, এখানে n1 এর মান 2 আর n2 এর মান কত বলেছে এখানে, বলে হাইড্রোজেন পরমাণুর বামা সিরিজ সর্বনিম্ন তরঙ্গ। তাহলে যদি n1 এর মান 2 হয় তাহলে সর্বনিম্ন সে কত উপরে যাইতে পারবে? সে 3 পর্যন্ত যাইতে পারবে। তাহলে তুমি n1 এর মান 2 আর n2 এর মান 3 রেখে হিসাব করো, অ্যানসার আসবে 5rh/36। এটাই হবে এর অ্যানসার। অর্থাৎ rh ইনটু 1/2 হোল স্কয়ার মাইনাস 1/3 হোল স্কয়ার, যেটা অ্যানসার আসবে সেটা দেখবে 5rh/36 আসতেছে। 44 নম্বর কোশ্চেন দেখো, পরমাণু অরবিটালের ধারণা কোন উৎস থেকে? এটা তো তত্ত্বমূলক কোশ্চেন, এটা হচ্ছে অরবিটালের ধারণা বোর, এটা আগে একবার আসছিল, অ্যানসারটা বোর হবে। আইসোটোন কোশ্চেন একটু বেশি পড়ে গেছে। আইসোটোন যদি তোমরা জানো তো আইসোটোপ, আইসোবার এগুলো সম্পর্কে ধারণা রেখে এখান থেকে কোশ্চেন আসবে, একই টাইপের কোশ্চেন। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? এখন এখান থেকে টপিকে 4টা এমসিকিউ এখানে আমি বলে দিই যে এখানে কি আসতে পারে। যে তোমার এস অরবিটালের কাজ কি? এটা হচ্ছে আকার। পি অরবিটালের কাজ কি? সরি, এস অরবিটাল বলছি কেন, যে প্রধান কোয়ান্টাম সংখ্যার ফাংশনটা হচ্ছে ও তোমার যে কক্ষপথের আকারটা বোঝাবে। তারপরে তোমার সহকারী বা অ্যাজমুথিয়াল কোয়ান্টাম সংখ্যা, এটা প্রকাশ করা হচ্ছে ওর আকৃতি কেমন হবে। তারপরে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে এর তোমার তড়িৎ চৌম্বকীয় যে স্পেকট্রাম সেটা ব্যাখ্যা করে, অর্থাৎ ত্রিমাত্রিক দিক বিন্যাসটাও কিন্তু ব্যাখ্যা করতে পারে। তারপরে 4 নম্বর যেটা, যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা কিন্তু ইলেকট্রনের ঘূর্ণনের দিকটা প্রকাশ করে। এখন এদের নির্ণয় তো, এদের কাজ তো বুঝলাম, এদের কিন্তু বিজ্ঞানী নামও আছে, যে আমি এখন বলে দিচ্ছি, একটু শোনো ভালো করে, যে তোমার বইও পাবা, তাও এই জিনিসগুলো একটু তোমার রিমাইন্ডার দিয়ে দিই। যে প্রধান কোয়ান্টাম সংখ্যা তো বোর আবিষ্কার করে। তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা তোমার অ্যাজমুথিয়াল কোয়ান্টাম সংখ্যা, এটি আবিষ্কার করে সমারফিল্ড। তারপরে তোমার আহ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা, সেই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা হচ্ছে জিম্যান, এই জন্য এটাকে জিম্যান ইফেক্ট বলা হয়। আর তোমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে উলেনবেক এবং গোল্ড স্মিথ, এই দুইজন মিলে এই তোমার ইলেকট্রনের ঘূর্ণনের দিকটা আবিষ্কার করে। এখন এই তোমার আবিষ্কারের নাম প্লাস হচ্ছে তোমার যে কোয়ান্টাম সংখ্যার ফাংশন যেগুলো, এগুলো অবশ্যই জানতে হবে। এখানে কিন্তু এমসিকিউ আসে, যশোর বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা দিছে, প্রত্যেক বছরই যশোর বোর্ডে এখান থেকে কোশ্চেন হয়। আর একটা জিনিস মনে রাখবা এখান থেকে, যে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার কিন্তু একটা মিল আছে। মিলটা বলতে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তোমার ত্রিমাত্রিক দিক বিন্যাসটা প্রকাশ করে, পাশাপাশি ত্রিমাত্রিক দিক বিন্যাসের মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় মূলত এই যে প্রভাবটা, এটাকে বলা হয় জিম্যান প্রভাব। এটা হচ্ছে চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়, এটা হচ্ছে জিম্যান প্রভাব। আর তোমার লাস্টের যেটা তোমার গোল্ড স্মিথ এবং হচ্ছে উলেন বেক, এই এই দুজন বিজ্ঞানী মিলে যেটা যে বিষয়টা আবিষ্কার করে সেটা হচ্ছে ইলেকট্রন দিক বিন্যাস, এটা হচ্ছে স্ট্যাক প্রভাব বলা হয়। এই দুইটা ভালো করে মনে রাখো, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আর এখানে যেই কোয়ান্টাম সংখ্যার যেই কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কতগুলো কোয়ান্টাম সংখ্যা থাকতে পারে, ওইগুলো তো প্রথম টাইপে আমরা আলোচনা করে আসছি, ওই জিনিসগুলো কিন্তু
তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে, না হলে কিন্তু এখান থেকে এমসিকিউ করা কষ্ট হয়ে যাবে। সিকিউতে কিন্তু এই সম্পর্কে কোশ্চেন আসে। সিকিউতে তুমি যখন এখানে অ্যান্সার করবা তখন বলবে যে একটা পরমাণু দিয়ে দিল, পরমাণুটা ইলেকট্রন বিন্যাস করে বলতে পারে যে এটার এততম কক্ষপথের উম, জন্য এততম কক্ষপথের জন্য হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, বা হচ্ছে তোমার কতগুলো ইলেকট্রন সংখ্যা ধারণ করতে পারে, কতগুলো উপশক্তি স্তর ধারণ করতে পারে, এই জিনিসগুলো জানতে চাই। এই টপিক গুলো দেখো, সিকিউ টাইপের কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবো যে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে। এখন দেখো 47 নম্বর কোশ্চেনটা বলছে কোন বিজ্ঞানীর মতো আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ করে, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে এটা আসে। কোন বিকারক কপার ও সোডিয়াম আয়ন দুটো শনাক্ত করেন? এটা মুখস্থ অ্যান্সার, এটা হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ। আহ এখানে বলেছে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণু আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? এখন দেখো এখানে এটা তুমি যদি হিসাব করে পরীক্ষার হলে বসাই দিতে তোমার তো দিন শেষ হয়ে যাবে হিসাব করতে করতে। মুখস্থ রাখো, যদি মনে না থাকে মুখস্থ রাখবা একটাই, যে 1.05 ইন্টু 10⁻³ জুল পার সেকেন্ড। এটাই মনে রাখবা, এটা মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ এটা তুমি যদি ক্যালকুলেটর বসাই দিতে অনেকক্ষণ সময় লাগবে, তোমার এতক্ষণ তো ক্যালকুলেটর বসায় হিসাব করতে গেলে আরো 2-3টে জানা এমসিকিউ হয়ে যাবে। তোমরা সবসময় এমসিকিউ করার সময় একটা জিনিস খেয়াল রাখবা যে ম্যাথমেটিক্স করতেছো ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্স টাইপের এমসিকিউ তে যখনই বেঁধে যাবা তখনই সেটা স্কিপ করো রে ভাই। ওইটা বাদ দিয়ে দেখবা যে তোমার মুখস্থ টাইপের কোশ্চেন, অর্থাৎ জ্ঞানমূলক এমসিকিউ যেগুলো আছে সেগুলো আগে অ্যান্সার করে আসো। তাহলে দেখা গেলো তুমি এতক্ষণ সময় ধরে একটা 1 মার্কের জন্য সময় দিলে, সে অঙ্কটা তো ভুল গেলে, তুমি বাকি এমসিকিউ গুলো ভুল হলো, তা ওই একটা বাদ দিয়ে যদি তোমার জানা এমসিকিউ 5-7টা হয়ে যায়, তাহলে তোমার 1 মার্ক কাটা গেলে তোমার আশা করি বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে না। 49টা এরকম টাইপেরই একটা কোশ্চেন। 20 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাদারফোর্ড তার পরীক্ষায় কোন ধরনের প্রলেপযুক্ত পদ্মা ব্যবহার করে? এটা জিঙ্ক সালফাইড, ঠিক আছে। তো এই 50টা টাইপ বলতে গেলে এর ভিতরে অনেকগুলো কোয়েশ্চেন মিক্স করে দিছি আর কি। এই যে অঙ্কগুলো মানে এমসিকিউ দেখালাম, এমসিকিউ গুলোর প্রথম টপিক আমি যদি আবার একটু রিভিউ করি, যে প্রথমে দেখবা যে কক্ষপথ সম্পর্কে রাদারফোর্ড আর বোর, এই দুইটা সম্পর্কে অবশ্যই একটু মানে এমসিকিউ ধারণা রাখবা, এখান থেকে কোয়েশ্চেন আসেই। তারপরে তোমরা যদি তত্ত্বগুলো রাদারফোর্ড বোরের তত্ত্বগুলো পড়ে থাকো, এগুলো অবশ্যই এমসিকিউ তে জানা জিনিস আসবে ইনশাল্লাহ। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ভর সংখ্যা, তারপরে হচ্ছে এদের ইলেকট্রনের চার্জ, এগুলো তোমার ছোটবেলাতে জানা, এগুলোও দেখবা। তারপরে হচ্ছে যে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতা, আয়নিক গুণফলে যে এমসিকিউ, আয়নিক গুণফলে থেকে না তো তেমন কোশ্চেন দিইনি, কারণ আয়নিক গুণফল থেকে তেমন কোশ্চেন আসে না। আয়নিক গুণফল থেকে একটাই কোশ্চেন আসে সাধারণত, যে ওইটা অধক্ষিপ্ত হবে কি হবে না, যখন কেআইপির মান কেএসপি থেকে বেশি হবে তখন হবে, এটা তোমার জানা বিষয়। সেজন্য এখান থেকে কোনো এমসিকিউ আর কি অ্যাড করি নাই, যেগুলো সাধারণত এসে থাকে সেগুলোই দিছি। লাস্ট 2 বছরের এমসিকিউ টপিক ভিত্তিক, কারণ 21 সালের এমসিকিউটা মোটামুটি তুলনামূলক অনেক সহজ ছিল, জ্ঞানমূলক কোশ্চেন অনেক পড়ছিল, যেহেতু করোনার সময় পরীক্ষাটা হয়েছে। তো ওই কোয়েশ্চেনটা আমি এখানে অ্যাড করিনি। 22 সাল, এখন 23 সাল, এই দুইটা পরীক্ষা মোটামুটি কম্পিটিটিভ পরীক্ষা হয়েছে, সেজন্য আমি এখান থেকে দিছি। এর পুরোনো এমসিকিউ যেগুলো আছে এগুলো সলভ করে আশা করি কাজ দেবে, কারণ পুরোনো এমসিকিউ গুলো 20 সালের আগের গুলো প্র্যাকটিস করতে গেলে তুমি এখানে একটা সমস্যায় পড়বা, যে তোমরা যে শর্ট সিলেবাস এখন ফলো করতেছে এর বাইরেও কিন্তু হিউজ পরিমাণে অ্যামাউন্টের এখানে কোয়েশ্চেন আছে, ক্রোমাটোগ্রাফি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স টার্মের কিছু কোয়েশ্চেন আছে, এগুলো এখন আর আসে না। সেজন্য আমি ওইগুলো আর দেখাইনি, এই জন্য শুধু 22 আর 23 সালের কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করলাম। 21 সালের কোয়েশ্চেন এর মধ্যে একই টাইপের কোয়েশ্চেন ইনক্লুড আছে বলে আর দেখাই নাই। তো এই টাইপের এমসিকিউ গুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও, আমি যেগুলো 50টা দেখালাম এর বাইরেও এমসিকিউ আছে সেগুলো দেখবা, কিন্তু টাইপ ভিত্তিক দেখো। তুমি গড়ান সবগুলো দেখে যদি সবগুলো তো 4-500 যদি এমসিকিউ থাকে, তুমি 4-500 এমসিকিউ দেখতে পারবা। বোর্ড বইয়ের এমসিকিউ গুলো একটু মুখস্থ দেখে যাও, মুখস্থ বলতে গেলে বোর্ড বইয়ের এমসিকিউ এর সঙ্গে কিন্তু অন্য কোনো টেস্ট পেপারে তুলনা করতে যেও না। মূল বইয়ের কিন্তু বিকল্প কোনো কিছু নাই, মূল বইয়ের এমসিকিউ যদি ভালো করে জানা থাকে, মূল বই দেখবা কিছু এমসিকিউ থাকে, মূল বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু তোমার আর টেস্ট পেপারে এমসিকিউ প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে না। মূল বইয়ের এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের সবগুলো এমসিকিউ কমন পড়বে। এর মূল বইয়ের ব্যতিক্রম কিন্তু কোনো বছরই পড়ে না। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।